নমস্কার, সিটিভি নেকেটি প্লাসে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর প্লাসের বিশেষ অনুষ্ঠানে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। ডক্টর প্লাস সবসময় সুস্থ ও সুন্দর জীবনের সাথে। ডক্টর প্লাস চায় আপনারা সবসময় সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর সেই লক্ষ্যে আমাদের প্রত্যেক দিনের এই বিভিন্ন এপিসোড। ডক্টর প্লাসে আজকের এই অনুষ্ঠানে আমরা বিশেষত আলোচনা করব সুস্থ থাকার পাশাপাশি সুন্দর কিভাবে থাকা যায়। আমাদের আজকের বিষয় অ্যান্টি এজিং। আমাদের সুস্থতাটা যেমন জরুরি প্রত্যেক দিনের পথ চলার পথে, ঠিক তেমনই জরুরি নিজেকে সুন্দর রাখা। সুন্দর রাখা কেন? তার কারণ কোথাও গিয়ে আমাদের যে এই বাহ্যিক সৌন্দর্য, সেটা আমাদেরকে কনফিডেন্স দেয়। এটা প্রত্যেকেই স্বীকার করবেন নিশ্চয়ই যে এই যে একটা বাহ্যিক সৌন্দর্য, যে আমাকে দেখতে ভালো লাগছে, এই বিষয়টি কনফিডেন্স দেবে। সেই ইন্টারভিউ এর ক্ষেত্রে হোক, কোনো সাধারণ মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে হোক, সবটাতেই ম্যাটার করে যে আমাকে দেখতে ভালো লাগছে, আমি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি। এই বিষয়টার জন্যই আজকে আমাদের এই আলোচনা। কারণ এই যে কনফিডেন্স, এর পথে কোথাও গিয়ে বাধা হয়ে দাঁড়ায় আমাদের একটি বিষয়, সেটি হচ্ছে এজিং। দেখুন, প্রকৃতিগত কারণে এজিং তো হবেই, বার্ধক্য তো হবেই, সেটাকে তো আটকানো যাবে না। কিন্তু বয়সের আগে যখন বার্ধক্য আসে, তখন যার কিছু কিছু সিমটমস আমরা দেখতে পাই, আর যখন আমাদেরকে নিজেদেরকে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় যে না, আমাকে বোধহয় আমার বয়সের থেকে একটু বেশি বয়স্ক দেখাচ্ছে, এই বিষয়গুলো কনফিডেন্স লেভেল অনেকটা কমিয়ে দেয়। আর সেই কারণেই আজ এজিং এর জন্য, এজিং এর পিছনে সায়েন্স কি, এজিং এর জন্য কি কি করণীয়, আপনার লাইফস্টাইল আপনাকে কোথায় ক্ষতি করছে, লাইফস্টাইল কতটা পরিবর্তন করলে আপনাকে অনেক বেশি পারফেক্ট দেখাবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন রিনাউন্ড ডার্মাটোলজিস্ট তথা অ্যাস্থেটিশিয়ান ডক্টর শ্রেয়ন পাল। অনেক স্বাগত ডক্টর। প্রথমেই ডক্টর, আমার যে প্রশ্নটা থাকবে, এমনি যারা কাজ করছে বা যারা কাজ করছেও না, তাদের কারোর ক্ষেত্রে এই বিষয়টি হয় যে বয়সের অনেকটা আগে বার্ধক্য চলে আসে। এই যে বার্ধক্য বলছি, এজিং বলছি, এর পিছনে সায়েন্স কি আছে? এজিং কিরকম ভাবে হয় সেটা একটা সময় যতটা মিসআন্ডারস্টুড ছিল, এখন কিছুটা হলেও আমাদের বিজ্ঞানের কাছে অনেকটা পরিষ্কার হয়ে উঠেছে। বেসিক্যালি আমাদের ক্রোমোজোম, যেটা সমস্ত রকমের প্রোটিন তৈরি করার, এবং প্রোটিন দিয়েই আমাদের শরীরের সমস্ত স্ট্রাকচার এবং বডি তৈরি হয়। তো আমাদের এই যে ক্রোমোজোমের টেলোমিয়ার বলে একটা কম্পোনেন্ট থাকে, যেটা প্রত্যেকবার সেল ডিভিশনের সঙ্গে, জানেনই আমাদের কোষগুলো প্রতিনিয়ত বিভাজন হচ্ছে, সেই প্রত্যেকটা সেল ডিভিশনের সঙ্গে সেই টেলোমিয়ার একটু একটু করে শর্টেন্ড হতে থাকে, এবং হতে হতে এই টেলোমিয়ারটাকে বলা যেতে পারে আমাদের মেন ক্রোমোজোমের প্রোটেক্টর। তো টেলোমিয়ারটা শর্টেন হতে হতে একটা পয়েন্টে গিয়ে যখন খুব শর্ট হয়ে যায়, এবং আমাদের মেন ক্রোমোজোম যেটা, সেই ক্রোমোজোমের কিছুটা অংশের উপরে আমাদের সেল ডিভিশনের সময় যে জেনেটিক মেটেরিয়াল লসের প্রভাব হতে থাকে, তখন তার জন্য কি হয়, সেই ক্রোমোজোম থেকে যে প্রোটিনস তৈরি হয় নতুন কোষগুলোতে, সেই প্রোটিনস গুলোর কোয়ালিটি আগের মতো ভালো থাকে না, যে কারণে আমাদের বিভিন্ন রকম শরীরের প্রোটিনস গুলো বা অর্গান গুলো আগের মতো ভালো করে ফাংশন করতে পারে না, এবং যে কারণে অনেক সময় দেখা যায় বয়সকালে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। কারণ যেরকম ভাবে ওই সেলগুলো যে কোয়ালিটির প্রোটিন তৈরি করতে পারতো, হয় তারা ভুল প্রোটিন তৈরি করবে, নয়তো ইনফেরিয়ার কোয়ালিটি প্রোটিন তৈরি করবে। তো এটার বিভিন্ন অঙ্গে আমাদের কিরকম কিরকম রেজাল্ট হতে পারে। যেরকম মাসেলের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার তৈরি হচ্ছে না, তো মাসেলের শক্তি কমে যাচ্ছে, টোটাল বাল্ক কমে যাচ্ছে, এবং মাসেলের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। আমাদের জয়েন্টে যথেষ্ট পরিমাণে জয়েন্টের ফ্লুইড বা কার্টিলেজ এবং সেই কম্পোনেন্ট গুলো তৈরি হচ্ছে না, যার জন্য জয়েন্ট শ্রিঙ্ক করে যাচ্ছে, হাড়ে হাড়ে ঘষা লাগছে, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে। এরকম ভাবে স্কিনের নিচের যে কোলাজেন বলুন বা অন্যান্য ইলাস্টিক মেটেরিয়াল বলুন, যেটা স্কিনটাকে টান টান করে ধরে রাখে, সেই কম্পোনেন্ট গুলো কম তৈরি হচ্ছে। আমাদের যে গ্ল্যান্ড গুলো, তার যে সিক্রেশন, সেই সিক্রেশন ইররেগুলার হচ্ছে, ঠিকঠাক ভাবে হচ্ছে না বা কম হচ্ছে কিছু কিছু সিক্রেশন। এবং তার সঙ্গে আমাদের ফেসিয়াল যে মাসেল গুলো, সেই মাসেল গুলোর নর্মাল এক্সপ্রেশন দেওয়া এবং ওভার এক্সপ্রেশন করে বিভিন্ন চামড়ার বিভিন্ন কুচকানো ব্যাপারগুলো বা যেগুলোকে আমরা বলি রেখা বলি, সেগুলো তৈরি না করার জন্য যে ইলাস্টিসিটি দরকার, স্কিনের সেই ইলাস্টিসিটিটা থাকছে না বলে ধীরে ধীরে বলি রেখাগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে। এবং তার সাথে আরো একটা সমস্যা, এই পিগমেন্টারি সেল, যেগুলো আমাদের বিভিন্ন পিগমেন্ট ব্যালেন্সড ওয়েতে তৈরি করে এবং ডিস্ট্রিবিউট করে, সেখানেও অ্যাবনর্মালিটি তৈরি হচ্ছে। তো বিভিন্ন রকমের পিগমেন্টারি ইস্যু তৈরি হচ্ছে। দেখবেন বিভিন্ন রকমের তিল বলুন বা অন্যান্য সমস্যাগুলো বলুন, এগুলো বয়সের সাথে সাথে হতে থাকে। এই সমস্ত কিছু মিলিয়ে আমরা তো আর আলাদা আলাদা করে পারসিভ করি না, তো আমরা এই সমস্ত কিছু মিলিয়ে একটা মানুষকে আমরা বলি দেখতে বয়স্ক লাগছে,
চুলের ক্ষেত্রেও তাই, যত সময় বাড়ছে চুলের কেরাটিনের কোয়ালিটি খারাপ হতে থাকছে। এবার প্রশ্নটা হচ্ছে এই এজিং এর মধ্যে কতটা রিভার্সেবল, কতটা ইরিভার্সেবল, কতটা ক্যান বি মডিফাইড বাই ডায়েট বা আপনার রেগুলার ডায়েটটা যেহেতু খারাপ। আগে আমরা যেমন বলতাম যে আগেকার দিনের মানুষরা অনেক বয়স অব্দি শক্ত সমর্থ থাকতেন, অনেক বয়স অব্দি তাদের স্কিন কত চকচক করতো। আমার দিদার চুল এরকম ছিল যে 80 বছর বয়সেও একদম কুচকুচে কালো চুল ছিল, অল্প কিছু সাদা চুল ছিল কিন্তু কিছুতেই পড়তো না, এক গোছা চুল ছিল। তো সেইটা যে কেন হতো এবং আজকের দিনে কেন এত সমস্যা হচ্ছে, এবং খালি সেখান থেকে নয়, আজকে উই আর সিইং সায়েন্স অফ এজিং, লাইফস্টাইল, ডায়েট এবং স্ট্রেস ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টরের জন্য ফ্রম ইভেন লেট 20s অ্যালার্মিং, মানে দে আর নট ইভেন হিটিং 30, তার আগে থেকে তাদের এজিং এর সাইন শুরু হয়ে যাচ্ছে। এই যে এজিং এর বিভিন্ন সাইন আপনি বললেন, ঠিক কোন কোন সাইন গুলো দেখলে আমার নিজেকে সতর্ক করা উচিত যে আমার এবার ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত, কারণ আমার এজিং এ এফেক্ট হচ্ছে? এই লক্ষণগুলো কি কি? যে জিনিসগুলো আমার মনে হয় আমাদের প্রত্যেকের দেখা উচিত, স্পেশালি মিড 20s অনওয়ার্ডস, একটা হচ্ছে কোনো অ্যাবনর্মাল হেয়ার ফল হচ্ছে কিনা। সেটা অনেকের অবশ্যই একটু আগে থেকেও শুরু হয়ে যায়, এবং সেটা যদিও পার্ট অ্যান্ড পার্সেল অফ এজিং বলতে পারেন, অনেক রকম হেয়ার ফল, কিন্তু কিছু কিছু হেয়ার ফল কিন্তু অন্যান্য কারণে হয়, যেটা বেসিক্যালি এজিং হেয়ার ফলের সঙ্গে একটা পয়েন্টে গিয়ে মার্চ করে যায়। মানে বেশিরভাগই আমার কাছে যারা লেট 20s বা আর্লি 30s এর পেশেন্ট আসছেন হেয়ার ফল নিয়ে, এবং তাদের যদি পিসিওএস এও থাকে, থাইরয়েডের সমস্যাও থাকে, হিমোগ্লোবিনও কম থাকে, তাদের সেটা খালি টেলোজেন ইফ্লোভিয়াম নয়, তার সঙ্গে এজ রিলেটেড হেয়ার ফলও মার্জ হয়ে যায় সেখানে। তো এনিওয়ে, একটা হচ্ছে অ্যাবনর্মাল হেয়ার ফল, স্কিনের গ্লো, যেটা ন্যাচারাল গ্লো বলে, সেটা কমে যাওয়া। সেটা আমরা আলাদা আলাদা করে পারসিভ করতে পারি যে স্কিনের ল্যাক্সিটি বেড়েছে, অথবা পিগমেন্টারি ইস্যুস হচ্ছে, অথবা স্কিনের রাফনেসটা বাড়ছে, বা হয়তো সিবেশিয়াস ইস্যু হচ্ছে। আপনার জন্য ইন জেনারেল আপনি পারসিভ করবেন যে ন্যাচারাল গ্লো বা সফটনেস বা সাপেলনেস, ন্যাচারাল একটা ফিলিং অফ কামনেস স্কিনে, সেটা চলে যাওয়া। থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি লেট 20s থেকে বা আর্লি 30s থেকে পারসিভ করতে শুরু করবেন, সেটা হচ্ছে ছোট ছোট ফাইন লাইন্স। সবচেয়ে আগে ইউজুয়ালি দেখা যায় বেশিরভাগ ইন্ডিয়ান পপুলেশনের ক্ষেত্রে চোখের সাইড গুলোতে এবং নাকের পাশে, যেটাকে বলে বানি লাইন্স, এবং তারপরে ধীরে ধীরে আসা শুরু হয় ফোরহেডসে, তারপরে আমাদের আসা শুরু হয় ফেসের অন্যান্য এরিয়াতে, যেরকম ইভেন লোয়ার ফেসে ও ঠোঁটের চারপাশে। এবং আরেকটা জিনিস যেটা মোটামুটি 30s, মিড 30s অনওয়ার্ড শুরু হয়ে যায়, সেটা হচ্ছে স্যাগিং অফ দ্য ফেস। এবার এজিং এর সাথে কি হয়, এটা একটু খুব শর্ট ভাবে বলছি, কিন্তু এটা সাইন্টিফিক ব্যাপারটা। তো একটুখানি আপনারাও, যদি দর্শক বন্ধুদের বলছি, যদি আপনারা গুগলে বা চ্যাট জিপিটিতে দেখেন, তাহলে এটা আপনাদের বুঝতে একটুখানি সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের স্কিনের নিচে বেসিক্যালি একটা লেয়ার থাকে, যেটাকে বলে সুপারফিশিয়াল ফ্যাট প্যাড। তার নিচে মাসেলের লেয়ার থাকে, যে লেয়ারটা আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন করে। তার নিচে থাকে ডিপ ফ্যাট প্যাড। এবার যত বয়স কম থাকে, ডিপ ফ্যাট প্যাডের কন্টেন্ট বেশি থাকে, যাই জন্য সেটা আমাদের ফেসের যে ভরাট ভরাট বা সুন্দর, যে জায়গাগুলোতে যেরকম ফ্যাট হওয়া উচিত বা যে জায়গাগুলোতে যেরকম শেপ হওয়া উচিত, সেটা মেনটেন হয়। বয়সের সাথে সাথে এই ডিপ ফ্যাট প্যাডের কন্টেন্ট কমে যেতে থাকে। সুপারফিশিয়াল ফ্যাট প্যাড, যেটা ফেসের স্কিনের জাস্ট নিচে থাকে, তার কন্টেন্ট বাড়তে থাকে। তো যেটা হতে থাকে সেটা হচ্ছে শেপটা চলে যেতে থাকে, ফেসের যে নর্মাল ট্রায়াঙ্গুলার শেপ, এবং এই সুপারফিশিয়াল ফ্যাট প্যাডটা নিচের দিকে স্যাগ করতে থাকে গ্র্যাভিটির জন্য। তো তাই জন্য আমরা বলছি ইনভার্সন অফ দ্য ফেশিয়াল ট্রায়াঙ্গেল, মানে ফেসটা সবার আগে এরকম ছিল, ধীরে ধীরে এরকম হয়ে যেতে থাকে। এই যে ব্যাপারটা, এটার জন্য এটা একটা খুব অবভিয়াস সাইন অফ এজিং। মানে এই জায়গাগুলো দেখবেন ঝুলে পড়ছে, বা গালের এই নিচের দিকের পোর্শন গুলো ভারী হয়ে আসছে, জটা যেরকম আপনার টান টান ছিল, জ লাইন্স বোঝা যেত, সেইটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে মনে হবে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তারপরে মনে হবে এই সাইড গুলো ঝুলছে। তো এই জিনিসগুলো ইউজুয়ালি আজকের দিনে আমি দেখেছি 30s অনওয়ার্ডসই শুরু হয়ে যায়, স্পেশালি যাদের ক্ষেত্রে একটুখানি ড্রিঙ্কিং হ্যাবিটস রয়েছে, বা যাদের ক্ষেত্রে লাইফস্টাইলটা একটুখানি ইরেগুলার, যারা রাত্রির বেলাতে ঘুমন কম, তাদের ক্ষেত্রে এইগুলো আরো অনেক বেশি প্রমিনেন্ট। এবং আরেকটা জিনিস যেটা যদি অনেক কম বয়স থেকেই দেখা যায়, সেটা হচ্ছে চোখের চারপাশের বলতে পারেন যে ফ্যাটের পরিমাণ কমে যাওয়া, এবং চোখটা গর্তের মতো হয়ে যাওয়া বা ডার্ক সার্কেল হয়ে যাওয়া। তো এই জিনিসগুলো খুব অ্যালার্মিং সাইন। এবং পিগমেন্টেশনের কথাটা আমি বললাম বোধহয় একটু আগেই, যে অ্যাবনর্মাল পিগমেন্টেশন, এর মধ্যে কোনোটা যদি আপনি দেখেন, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল কনসাল্ট করেন। এর মধ্যে অনেক কিছুই হয়তো
আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে স্লো করা সম্ভব, এবং খুব মাইনর কিছু প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে এইগুলোকে রিসেটও কিছুটা করা সম্ভব। কিন্তু এগুলোকে ইগনোর করলে এগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এই বিষয়টাতে আমি আসতাম যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে লাইফস্টাইল একটা বড় ম্যাটার। এই লাইফস্টাইলে ঠিক কোন ধরনের চেঞ্জেস আসলে আমরা আমাদের এজিংটাকে খানিকটা পিছিয়ে নিয়ে যেতে পারবো? কারণ সবাই চাইবে যে কোথাও গিয়ে এজিংটা একটু পিছোক, আমার 30 বছর বয়স মানে আমাকে 30 দেখাতে হবে এমন কোনো মানে নেই। এই এজিংটা পিছোনোর উপায় কি আছে লাইফস্টাইল মডিফিকেশনে? এজিংটা পিছানোর থেকেও আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি কি লাইফস্টাইল চেঞ্জেস হয়েছে লাস্ট 20, 30, 40 ইয়ার্সে, যার জন্য উই আর লুকিং সো ওল্ড। মানে আজকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়তো অনেকেরই শুনলে খারাপ লাগবে যে একজন 40 বছরের মানুষকে অনেক ক্ষেত্রেই দেখতে, যদি তার আপনি মেকআপ বা সেই ব্যাপারগুলোকে সরিয়ে নেন, আরো বেশি বয়স্ক লাগে। তো ন্যাচারাল আমাদের বিউটিটা কোনো না কোনো ভাবে, বা ন্যাচারাল সাইন অফ এজিংটা কোনো না কোনো ভাবে আরো খারাপের দিকে যাচ্ছে, এবং তার সবচেয়ে বড় 3 থেকে 4টে কারণ হচ্ছে ডায়েট। আমাদের ডায়েটের মধ্যে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড ঢুকেছে, প্রচুর পরিমাণে ইজি ক্যালোরি এবং সুইটস ঢুকেছে, মানে মিষ্টি, সুগার, রিফাইন্ড সুগার, কোল্ড ড্রিঙ্কস এর ফর্মে থেকে বলুন অথবা নর্মাল মিষ্টি, সেটা আমাদের ফাস্ট ফুডের থেকে গাদা গাদা চিজ বা ব্রেডস সেগুলোর থেকে বলুন, সেরকম ভাবে ঢুকেছে। মানে আগেকার দিনে যেরকম আমাদের ডায়েট ছিল, প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া হতো, ফলমূল খাওয়া হতো, মাছ মাংস সস্তা ছিল বলে সাধারণ মানুষ অনেকটা মাছ মাংস খেতে পারতেন, বাড়ির যে চালও হতো ইভেন সেটাও সেই বাদামি চাল হতো, এই রিফাইন্ড চাল অতটা খাওয়া হতো না, ব্রেড যেটা খাওয়া হতো, রুটি যেটা খাওয়া হতো, সেগুলো ইউজুয়ালি নর্মাল আমাদের একটু লালচে আটা হতো। এখন সমস্ত কিছু হয়ে এই ফ্যাক্টর গুলো এসে আমাদের প্রচুর পরিমাণে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড খাওয়া হচ্ছে, যেখানে খুব কম পরিমাণে ফাইবার থাকছে, কম পরিমাণে নিউট্রিয়েন্টস থাকছে, এবং আমাদের প্রোটিনসও ইনফ্যাক্ট অনেক কম থাকছে ডায়েটের সেই পার্টটা। সেকেন্ড হচ্ছে লাইফ অনেক বেশি সিডেন্টারি হয়ে গেছে। আগেকার দিনে মানে ইভেন আজ থেকে আপনি যদি 20 বছর আগেও ভাবেন, এত ট্যাক্সি ধরার চল বেশিরভাগ বাড়িতেই ছিল না। এখন উবের হোক, র্যাপিড হোক, ওলা হোক, যেটুকু হাঁটাহাঁটি হতো সেইটুকুও হচ্ছে না। ফলে ফিজিক্যাল এক্সারসাইজ সাংঘাতিক ভাবে কমে গেছে, এবং সেটারও একটা ডেফিনেটলি এফেক্ট করছে। মানে সেই বাসে 2 ঘন্টা যদি মানে ওই রকম ধাক্কাধাক্কির মধ্যে জার্নি করা, সেটাতেও অনেকটা ক্যালোরি ক্ষয় হতো। আচ্ছা, এবং ইন জেনারেল খেলাধুলা কমে গেছে। ছোটবেলা থেকেই বাচ্চারা এখন মাঠের মুখ খুব একটা দেখছেই না, এক্সেপ্ট ফর যারা স্পোর্টসে আছেন। হ্যাঁ, মানে অনেক কিছু চলে এসছে তাদের। আমাদের এন্টারটেনমেন্ট ছোটবেলাতে ছিল বিকেলবেলা কতক্ষণ খেলতে যাব, সেই জিনিসটাই চলে গেছে। ফলে ছোটবেলা থেকেই এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইফস্টাইলটা খারাপ হচ্ছে। থার্ড হচ্ছে একটা অস্বাভাবিক লেভেলের স্ট্রেস। মানে এটা কোনো গোপন কথা না, ইন্ডিয়ান ওয়ার্ক প্লেস প্রায় সবকটা সেক্টর ভেরি ওভারওয়ার্ক এবং প্রচন্ড স্ট্রেসফুল একটা লাইফ। 4 নম্বর হচ্ছে যে ঘুমের শিডিউল। আমাদের কোনো না কোনো ভাবে যে নর্মাল 8 আওয়ার্স যে স্লিপ বা 7 আওয়ার্স স্লিপ, অ্যাটলিস্ট 6 আওয়ার্স স্লিপ, সেটা প্রায় সবারই ঘেঁটে গেছে। এই 4টে জিনিস যদি আমরা রিভার্স করতে পারি, মানে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে ইন্টেনশনালি ফাস্ট ফুড বন্ধ করা, কোল্ড ড্রিঙ্কস বন্ধ করা, সুগার অলমোস্ট কাট ডাউন করে, ইরেসপেক্টিভ আপনার সুগার থাকুক বা না থাকুক, রিফাইন্ড সুগার খাবেন না, ব্রেডস এবং যে কোনো রকমের হোয়াইট ফ্লাওয়ার্স যতটা সম্ভব কম খান, এবং তার জায়গাতে যতটা সম্ভব মানে যেগুলো হাই ফাইবার কার্বোহাইড্রেট সেগুলোতে শিফট করুন। বেশি করে ফল খান, বেশি করে সবজি খান, মাছ মাংস যতটা সম্ভব বেশি খাওয়ার চেষ্টা করুন। ডাল, যেগুলোকে আমরা বলি প্রিবায়োটিক্স, এখন যে কনসেপ্ট আছে যে প্রোবায়োটিক্স আলাদা করে দিয়ে খুব একটা লাভ নেই, তার কারণ আমাদের স্টমাক পার হয়ে ইন্টেস্টাইন পার হয়ে যেতে যেতে প্রায় কিছুই থাকে না। তার থেকে প্রিবায়োটিক্স যদি আমরা দিই, আমাদের ইন্টেস্টিনের অলরেডি এক্সিস্টিং যে গুড ব্যাকটেরিয়া আছে সেগুলো একটু বেটার করে বাঁচবে, তো তাতে আমাদের গাট হেলথ বেটার হবে। এই ডাল অ্যান্ড এভরিথিং, লেগুমস, এইগুলো কনজিউম করা। এক্সারসাইজ যদি আপনার রেগুলার রুটিনে সম্ভব নাও হয়, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা প্রপারলি জিম করা, বা বাড়িতে একটি যদি জিম করার সময় নাও থাকে, খুব রাত্রির বেলাতে বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরেও অন্তত এক্সারসাইজ করা। এবং বাকি জিনিসগুলো ছোটবেলা থেকে বাচ্চাদের ফিজিক্যাল স্পোর্টসে উৎসাহিত করা, এবং সেখান থেকেই লাইফস্টাইল চেঞ্জ হওয়াটা শুরু হওয়া। লাইফে স্ট্রেস কমানো, যদি ওয়ার্ক প্লেসে আপনার স্ট্রেস খুব বেশি হয়, রেগুলার বেসিসে সাইকোলজিস্টকে কনসাল্ট করুন, তার সাথে করুন কি কি এক্সারসাইজ করে, বা কাজের মধ্যে ছোটখাটো কোনো মেন্টাল এক্সারসাইজ করে বা ইয়োগার ছোট কোনো সেশন করে আপনি স্ট্রেস লেভেলকে কমাতে পারেন কিনা। মানে আপনাকে অ্যাক্টিভলি চেষ্টা করতে হবে
সেই ফ্যাক্টর গুলো কাউন্টার করা যেগুলো গত 30 থেকে 40 বছরে খারাপ হয়েছে, যেই জন্য আজকে আপনার চুল আপনার ঠাকুমার মতো নয়। একদমই, মানে আমরা বহু বছর আগে থেকেই এটা দেখছি, মানে আমাদের মায়েরাও যারা আছে তারাও বলেন যে তাদের চুল অনেক নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে তো আমাদের পরের জেনারেশন যারা আছে তাদের লাইফস্টাইল আরো খারাপ, তাদের লাইফস্টাইল এতটাই এফেক্ট করছে, 10 ঘন্টা 12 ঘন্টা তাদের ডিউটি করতে হচ্ছে, তারপর বাড়ি, তারপর গিয়ে আর নিজের যত্ন পসিবলই না। সেক্ষেত্রে লাইফস্টাইল একটা বড় রোল প্লে করে, খাওয়া দাওয়া একটা বড় রোল প্লে করে। কিন্তু অনেকেই আছে না যে আমার একটু এজিং লাগছে, অনেক পুরোনো দিনের পন্থা অনেকে ব্যবহার করেন, যে এগুলো আগেকার দিনে করা হতো, বিভিন্ন ঘরোয়া টোটকা, ন্যাচারাল কিছু বিষয়, সেইগুলো কি এখনো মানে ইমপ্লিমেন্ট করা যায়? ঘরোয়া টোটকার ব্যাপারে না, এটা একটুখানি একটা মিক্সড বল আমি বলি। প্রবলেমটা যেটা, যে ঘরোয়া টোটকাগুলোর বেশিরভাগের মানে বলতে পারেন যে কোনো কিছু যদি ম্যাজিকের মতো কাজ করে, আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলারের ইন্ডাস্ট্রি। তো যদি কোনো কিছু ম্যাজিকের মতো ন্যাচারাল কম্পোনেন্ট কাজ করে সত্যি, তাহলে তারা সেটাকে বার করে, সেটার পুরো গবেষণা করে, তার অ্যাক্টিভ কম্পোনেন্ট বার করে, সেটাকে ইউজ করে, সেটা স্টাডি করে, কারেন্ট যে অ্যাভেলেবেল আছে তার সাথে কম্পেয়ার করে, গবেষণা করে তারা দেখে নিয়েছে যে কোনো কিছু যদি সেটা বেটার কাজ করে, সেটা সম্ভবত প্রোডাক্ট হয়ে বেরিয়ে অলরেডি কোনো একটা জায়গায় শেলফে আছে এবং চলছে। তো ন্যাচারাল কম্পোনেন্টের মধ্যে আজকে এই পয়েন্টে দাঁড়িয়ে আমার মনে হয় না এমন কিছু অসাধারণ থাকতে পারে যেটা অলরেডি ডিসকভার্ড হয়নি। আচ্ছা, কারণ মানে আপনি ভেবে দেখুন, যদি এমন সত্যি কিছু থাকে যে অ্যান্টি রিঙ্কেল দারুণ ক্যাপাবিলিটি আছে, বোটক্সের থেকে ভালো, কোন ফার্মা কোম্পানি ছাড়বে সেটা নিয়ে গবেষণা করতে? একদমই তাই। তাহলে সেক্ষেত্রেও বাড়ির ঘরোয়া উপায়ে ব্যবহার না করে ডার্মাটোলজিস্টের বেশিরভাগ কাছে আসা উচিত। একদম একদম, তারা যেটা বলবেন, তারা যেভাবে সাজেস্ট করবেন সেভাবে। আর সেক্ষেত্রে ডক্টর প্লাস অবশ্যই একটা বিশ্বাসযোগ্য জায়গা, ভরসার জায়গা। এবার আসি একটু ট্রিটমেন্টের বিষয়। আমার এজিং হচ্ছে, আমি বুঝতে পারছি, আমি ডক্টর প্লাসে গেলাম, ডক্টর দেখালাম, আর আমার মনে হচ্ছে যে আমি কিছু সাপ্লিমেন্টস নিতে চাই, পরবর্তীকালে ফার্দার ট্রিটমেন্টে যাওয়া যাবে, সেক্ষেত্রে সাপ্লিমেন্টস এর কি বিষয় রয়েছে? সাপ্লিমেন্টস এর ব্যাপারে 1 নম্বর আমি সবসময় বলবো, এগেন কি কারণে ডক্টর কনসাল্ট করানো দরকার। অনেক ক্ষেত্রে এজিং এর কারণ বা পিগমেন্টেশন, মানে এজিংটা তো এগেন আমি বললাম, এজিংটা আমরা ইন জেনারেল পারসিভ করি, তার এবার টুকরো টুকরো থাকে। মানে কারোর ক্ষেত্রে পিগমেন্টেশনটা বেশি বলে পারসিভ করি, কারোর ক্ষেত্রে রিঙ্কেলস এর জন্য পারসিভ করি, কারোর ক্ষেত্রে স্কিন একটুখানি বেশি শুকিয়ে শুকিয়ে আছে বলে পারসিভ করি। এবার আজকে আমাদের যেটা রিয়েলাইজ করতে হবে, যে পেশেন্টকে যেটা বেসিক্যালি রিয়েলাইজ করতে হবে, যে ডক্টরের কাছে গেলে উনি বলতে পারবেন কি প্রবলেমের জন্য আপনাকে এজেড লাগছে, এবং সেই হিসাবে যদি কোনো টেস্ট, ধরুন কথার কথা বলছি, কারোর ক্ষেত্রে আমি দেখছি কিছু অ্যাবনর্মাল পিগমেন্টেশনস আছে কিছু এরিয়াতে, আমার মনে হলো এটা ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হতে পারে। সেই কেসে আমি ভিটামিন B12 এর টেস্ট করে যদি সেই লেভেলটা লো পাওয়া যায়, তাকে হয়তো ভিটামিন B12 সাপ্লিমেন্টেশন না দিলে কোনো লাভ হবে না। এবার তিনি 50 জায়গা থেকে 50টা সিরাম, এটা ওটা সেটা অনেক কিছু করতে পারেন, কিন্তু যতক্ষণ অবধি ওটা ডায়াগনোসিস এবং ওটার ট্রিটমেন্ট হবে, ততক্ষণ অবধি তার সেই স্পেসিফিক ইস্যুটা ঠিক হবে না, এবং তার যে ফিলিং অফ লুকিং এজের সেটাও ঠিক হবে না। আচ্ছা, মানে একটা বেসিক বিষয় আগে ধরতে হবে। একটা আমার কাছে ইনফ্যাক্ট অনেক পেশেন্টই এখন আসছেন যারা আমাকে এসে বলছেন আমার একটা হোলিস্টিক স্কিন এন্ড হেয়ার কেয়ার রেজিম চাই আমার স্কিনের হিসেবে, এবং অনেকের এই কনসিয়াসনেসটা তৈরি হচ্ছে যে তারা স্কিন এন্ড হেয়ার কেয়ার রেজিম ইন জেনারেল র্যান্ডমলি তৈরি করছেন না, এবং তারা আসছেন, এবং তাদের ক্ষেত্রে তারা হয়তো কোনো কিছু দেখে আমার লাগলো আচ্ছা ঠিক আছে, আপনার হয়তো হতে পারে একটা ব্যাকগ্রাউন্ড অ্যালার্জি কিছু রয়েছে, সেটার জন্য হচ্ছে, তার জন্য আমি একটুখানি টেস্ট লিখলাম, হয়তো দেখা গেল অ্যালার্জি কিছু কিছু পাওয়া গেল, হয়তো ডিরেক্টলি নট মানে বলা যেতে পারে যে লিঙ্কড টু স্কিন কেয়ার রেজিম, কিন্তু ওই ইস্যুটা সলভ করার জন্য তার স্কিনটার কোয়ালিটি অনেক বেটার হয়ে গেল। অনেকের ক্ষেত্রে ধরুন অনেক ড্রাইনেস থাকে, যে ড্রাইনেস গুলো অনেক ক্ষেত্রে আমাদের জেনেটিক কিছু ইকথায়োসিস গ্রুপ অফ ডিসঅর্ডারস এর জন্য হয়, সেগুলোর জন্য আমাদের স্পেসিফিক যদি সেরামোসাইডস এন্ড অল যেগুলো এখন নতুন এসছে সেগুলো দিয়ে যদি ম্যানেজ করা যায়, হয়তো অনেকটা, এগেন কি সাপ্লিমেন্ট হবে সেটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে আমাদের কন্ডিশনটার উপর বা যে কারণে এজ লাগছে। তবে ইন জেনারেল একটা আপনাকে বলতে পারেন, ইফ সামওয়ান ইজ সে বিয়ন্ড 40-45, সেই সময় যদি তারা ভাবছেন, এবার এটা কিন্তু বারবারই বলছি, যদি আপনার মনে হয় অবভিয়াস কিছু সেরকম সাইন আছে, এসে দেখিয়ে আপনার হিসেবে একটা কাস্টম মেড রুটিন করে দিন, বাট ভালো গ্লুটাথিয়ন সাপ্লিমেন্ট, নট বাজার চলতি যেগুলো নর্মাল দোকানে কিনতে পাওয়া যায় সেরকম গ্লুটাথিয়ন সাপ্লিমেন্টস নয়, ভালো কোয়ালিটির গ্লুটাথিয়ন সাপ্লিমেন্ট এবং সুগার ফ্রি কোলাজেন সাপ্লিমেন্ট। যে কোলাজেন সাপ্লিমেন্ট নেবেন তার প্যাকেটে সুগার কন্টেন্ট দেখবেন,
সুগার তাতে থাকার কথা নয় ভালো কোলাজেন সাপ্লিমেন্টে। সুগার ফ্রি কোলাজেন সাপ্লিমেন্টস সেটা ইউজুয়ালি কিছুটা বেশ উপকার দেয়, কিন্তু এগেন অনেকের ক্ষেত্রে আবার সেটা ওয়ার্সেনও করতে পারে। আপনার অলরেডি কি কি এক্সিস্টিং কন্ডিশন আছে, ডিজিজ আছে, সেই হিসাবে কিন্তু আমাদের দিতে হবে এগুলো। আচ্ছা, মানে কোথাও গিয়ে স্কিনটাও ম্যাটার করছে, যে আপনার আপনি যে বলছিলেন যে ড্রাইনেস হয়ে যায়, এখানে কি ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন যেরকম আমরা শুনে থাকি, সেই সবের কি কোনো বিষয় রয়েছে যে ড্রাই স্কিন যদি আমার হয় তাহলে আমার এজিং তাড়াতাড়ি হবে? ইনফ্যাক্ট ড্রাই স্কিন বা অয়েলি স্কিন এই দুটোর যে কোনো স্পেকট্রামেই আপনি থাকেন না কেন, যদি সেটা অ্যাবনর্মাল কোনো ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, এজিং এর পসিবিলিটি ফাস্টার হবে। তার কারণ কি, ড্রাই স্কিনের ক্ষেত্রে অবভিয়াসলি স্কিনটা শুকনো লাগবে, পেপারি লাগবে, সহজে রিঙ্কেলড হয়ে যাবে। অয়েলি স্কিনের ক্ষেত্রে উল্টে অয়েলটা ইজ বেসিক্যালি সিবেশিয়াস সিক্রেশন, দ্যাট উইল ইনফ্লেম ইউর স্কিন, দ্যাট উইল কজ মোর পিগমেন্টেশন। সেটার জন্য আপনার স্কিনের কোয়ালিটি খারাপ হবে, স্কিনের ইলাস্টিসিটি খারাপ হবে, এবং এগেন সেটার জন্য এজিং বেশি লাগবে। আচ্ছা, মানে তো বেশিরভাগ ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, অনেকেরই দেখবেন মানে আপনি এটা কমনলি শুনবেন যে আমি তো আমার স্কিন কেয়ার করছি, আমার যখন 12 বছর বয়স ছিল তখন থেকে আমি আমার স্কিন হেভি ভালো জানি। কিন্তু হেভি ভালো আপনি যদি সত্যিই জানেন, তাহলে আজকে আপনার এই মুহূর্তে সেরকম স্কিনের কোনো মেজর ইস্যু থাকার কথা না। সেটা যখন আপনার আছে, লাইকলি আপনি আপনার স্কিন আর হেয়ারকে হেভি জানেন না। তার জন্য তার জন্য একবার এসে কনসাল্ট করিয়ে নিলে সম্ভবত আপনার প্রবলেমটা সলভ হবে। আর এই ক্ষেত্রে সাপ্লিমেন্টস এর বিষয় তো আমাদের হলো, তার পাশাপাশি যদি কিছু ট্রিটমেন্ট, বেসিক ট্রিটমেন্ট মানুষ চায়, অত্যাধুনিক প্রযুক্তি আমাদের ডক্টর প্লাসে আছে, আমরা সেটা জানি, কিন্তু তাছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে আমি পরে আসছি, তার আগে কি স্টেপস রয়েছে ট্রিটমেন্টের? সবার আগে আমি এটাই সব মানুষকে বলতে চাই যে স্কিন হচ্ছে আমাদের বডির ওভারঅল হেলথের একটা, বলতে পারেন, রিফ্লেকশন। তো যে কারণে ক্লিয়ার স্কিন নিয়ে এত মাতামাতি কেন যুগ যুগান্ত ধরে, তার কারণ প্রত্যেকটা মানুষের শরীরের যদি ইন্টারনাল অবস্থা খুব খারাপ হয়, দ্যাট রিফ্লেক্টস অন দেয়ার স্কিন। আপনার স্কিনে যদি অনেক রকম ইস্যু একসাথে এসে থাকে, কিছু কিছু ডেফিনেটলি স্কিন ডিজিজ হয়, কিন্তু এই জন্যই আপনার একজন ডাক্তারকে দেখানো দরকার, কারণ সেগুলো হয়তো সাইন অফ ডায়াবেটিস, সেগুলো হয়তো সাইন অফ থাইরয়েড ডিজিজ, বা অন্যান্য বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি, আদার হরমোনাল ইস্যুস। অনেকের ক্ষেত্রেই যেরকম পেশেন্টরা, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে ঘাড়ের কাছে এই জায়গাটা চামড়াটা মোটা হয়ে কালো হয়ে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় সেরকম হয়েছে, সেটা কিন্তু অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বলে, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন। মানে সেই মানুষটার আজকে হয়তো সুগারের টেস্ট করলে আমরা নর্মাল পাবো, কিন্তু নেক্সট 15 to 20 ইয়ার্সে সে ডায়াবেটিস ডেভেলপ করতে চলেছে। তো আজকে যে বাচ্চাটা, 8 বছরের বাচ্চাটা আমার কাছে আসছে এটা নিয়ে, তার বাবা মাকে এখন থেকেই সাবধান হতে হবে রিগার্ডিং সুগার, রিগার্ডিং লাইফস্টাইল, রিগার্ডিং এক্সারসাইজেস। আমি বলি যে যেদিন আপনার এক্সাম ছিল বলে বাচ্চা এক্সারসাইজ করতে পারেনি, বাচ্চা খেয়েছে তো, স্নান করেছে তো, ঘুমিয়েছে, তাহলে এক্সারসাইজও করান। আচ্ছা, আর সেক্ষেত্রে মানে এই যে আমাদের বিষয়গুলো বোঝা গেল যে ট্রিটমেন্টের আগে একটা বেসিক লাইফস্টাইলের বিষয় রয়েছে। আমি যদি বলি যে ধরুন কেউ 30s এর এসছেন বা 40s এর ভদ্রমহিলা এসছেন, না, তিনি বলছেন যে আমি নিজেকে আর একটু ইয়াং দেখাতে চাই, এই যে ইয়াং দেখানো নিজেকে, সেখানে কি কি ট্রিটমেন্ট রয়েছে, মানে সেখানে কি লক্ষণ রয়েছে যেটা থেকে আমি নিজেকে একটু ইয়াং দেখাতে পারবো? এই যে বললাম সবার আগে আমি পেশেন্টদের বলি সেটা। তাছাড়া আমাদের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট রয়েছে, যেরকম পিগমেন্টেশনের জন্য আমরা কেমিক্যাল পিলস এর মধ্যে যেতে পারি, আমরা লেজার্স এর মধ্যে যেতে পারি, এবং তাছাড়া মোলস যেগুলো থাকে বা কিছু পিগমেন্টেশন, সেগুলোর জন্য বিভিন্ন রকমের অ্যাবলেটিভ লেজার্স বা আরএফ অ্যাবলেশন, সেগুলোতে যেতে পারি। তারপরে আসা হচ্ছে আমাদের বলিরেখা। বলিরেখার জন্য বোটক্স একটা অসাধারণ ট্রিটমেন্ট, এবং বলিরেখার জন্য বলতে পারেন দিস ইজ দ্য অনলি ট্রিটমেন্ট, বোটক্স এবং তার সাথে স্কিন বুস্টার ফর স্ট্যাটিক রিঙ্কেলস, যেটাকে মানে যে বলিরেখা আপনার হাসি টাসি, মুখের বিভিন্ন চোখ কুচকানো ইত্যাদির সঙ্গে বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে, সেগুলো ডাইনামিক রিঙ্কেলস, তার ওয়ান অ্যান্ড অনলি অ্যান্সার ইজ বোটক্স। বোটক্স সিরাম টিরাম ইত্যাদি ইত্যাদি যা দেখছেন, নাথিং ওয়ার্কস অ্যাজ ওয়েল অ্যাজ বোটক্স, এবং সেগুলো প্রুভেনও নয় ইন লার্জার স্টাডিজ। সেকেন্ড হচ্ছে যে যেগুলো স্ট্যাটিক রিঙ্কেলস, মানে আপনার মুখ একদম নর্মাল থাকছে, সেখানে হচ্ছে স্কিনে ভাঁজ থাকছে, সেটার জন্য স্কিন বুস্টার্স। আর আরেকটা যেটা আমি বললাম স্যাগিং, ফেসটা যেরকম ঝুলে পড়া, যেটা সুপারফিশিয়াল ফ্যাট প্যাট ঝুলে পড়ার জন্য হয়, তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের যে বনি প্রমিনেন্স গুলো, যেই জায়গাগুলোতে ফ্যাট প্যাটটা হুক করে থাকতো, সেগুলোকে কারেক্ট করা এবং ফ্যাট প্যাটটা কিছুটা পুল করে উপর দিকে তোলা। তার জন্য আমরা যে দুখানা ট্রিটমেন্ট খুব কমনলি ইউজ করে থাকি, একটা হচ্ছে থ্রেডস, একটা হচ্ছে ফিলার্স।
কিছু কিছু জায়গাতে এন্ডোলিউট বা অন্যান্য কিছু নতুন ট্রিটমেন্টও আসছে যেগুলোর মধ্যে আমরা ট্রিট করতে পারি। তো এই মোটামুটি আছে, এবং তার সাথে পিগমেন্টেশনের জন্য গ্লুটাথিয়ন ড্রিপস বা ফোকাল পিগমেন্টারি ট্রিটমেন্ট সেগুলোও আমরা করতে পারি। আচ্ছা, ডক্টর প্লাস এই সব ধরনের ট্রিটমেন্ট আপনাদেরকে প্রোভাইড করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। আমাদের ডক্টর প্লাসে যখন কেউ আসছেন তখন আমাদের ডক্টর প্লাস শুরু থেকে কিভাবে তাদের থেরাপি শুরু করবে, মানে একদম শুরু থেকে বেসিক থেকে কি কি করছে? আমি আমার ক্ষেত্রে বলতে পারি, যখন পেশেন্ট আমার কাছে আসেন সবার আগে আমি তার কাছ থেকে তার কনসার্নটা জানি, কারণ এজিং এর সাইন তো পুরো ফেসে, আমি যেটা বললাম পিগমেন্টেশন থেকে স্যাগিং থেকে ফাইন লাইন্স থেকে অনেক কিছু, মোলস থেকে অনেক কিছুই আছে। তাকে আমি বলি যে আপনার জন্য কোনটা সবচেয়ে বেশি এর মধ্যে প্রমিনেন্ট লাগছে, লেট আস স্টার্ট উইথ দ্যাট। তো সেটার জন্য আমার যে সাপ্লিমেন্টস দিতে হবে, বা যদি সেটা কোনো স্কিন ডিজিজের পার্ট হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে আন্ডারলাইন স্কিন ডিজিজ থাকে যেটা আমি আপনাকে বললাম লোকে বুঝতে পারেন না, তো সেইগুলোকে ট্রিট করা, সেই সাপ্লিমেন্টস গুলোকে অ্যাড করা, এবং তার জন্য সে ধরুন এলো আমার কাছে, বললেন আমার এই ফাইন লাইন্স ফোরের চোখের চারপাশে এটা হচ্ছে আমার মেন সমস্যা, সেটা দিয়ে শুরু করলাম। সেটার পরে তিনি যদি মনে করেন যে আমার স্যাগিংটা আছে, এবার এটা আমার সেকেন্ড সমস্যা, আমরা সেটাতে যাব। উনি যদি মনে করেন না এই দুটো তো কারেক্ট হয়ে গেলে, আমার পিগমেন্টেশনটা দেখতে ভালো লাগছে না, সেটা দিয়ে আবার তারপরে সেটা দিয়ে আবার। আমি মনে করি দিজ আর অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। পেশেন্ট যতটা চান, পেশেন্ট এক্স্যাক্টলি যেটা চান, সেখান থেকে আমরা যদি শুরু করি তাহলে পেশেন্টও ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই ব্যাপারটা এরকম ভাবে করা উচিত। বেসিক্যালি পেশেন্টকে এটা রিয়েলাইজ করানো, আপনার শরীরের প্রতি ইনভেস্টমেন্ট, এটা আপনার আপনি যেরকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, যেরকম আপনি শেয়ারসে ইনভেস্ট করছেন, আপনার শরীরটা হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। কারণ এই শরীরটা যদি না থাকে, ফিটনেসটা যদি না থাকে, আপনাকে দেখতে যদি আপনার ঠিক যেরকম ভালো লাগে সেরকম না থাকে, তাহলে আপনি যেখানে যাই জমান না কেন কোনো কিছুই শেষে ম্যাটার করবে না। মানে কোথাও গিয়ে এই লাইফস্টাইল আর আমাদের যে প্রত্যেক দিনের স্ট্রেস লেভেল, এই সমস্ত কিছু ম্যাটার করছে আমাদের এজিং এর ক্ষেত্রে। এই এজিংটা আমি আবারও একবার বলবো যে ডক্টর প্লাস একমাত্র অনন্য উপায় আমি বলবো, আপনারা এখানে আসুন, এসে প্রত্যেক দিন এখানে আমাদের ডার্মাটোলজিস্টরা থাকেন, তাদের সাথে আপনারা কথা বলতে পারেন, কনসাল্ট করতে পারেন। আমাদের স্ক্রিন লাইনে নিচে একটি নাম্বার যাচ্ছে যেখান থেকে আপনারা ফোন করতে পারেন, সময় নিতে পারেন, সেই সময় অনুযায়ী এসে আপনি ডক্টর সয়ন পাল তার সঙ্গেও দেখা করতে পারেন, কথা বলতে পারেন। সেই মতো আপনার যা প্রয়োজন, আপনার স্কিনের যা দরকার, সেই মতো ডক্টর প্লাস আপনাকে ট্রিটমেন্ট প্রোভাইড করবে। এখানে অত্যাধুনিক প্রযুক্তি, সেই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমেও ট্রিটমেন্ট হয়। সেই সবটা নিয়েই আমি আবারও একবার ডক্টরকে বলবো, ডক্টর এই যে পুরো বিষয়টা ডক্টর প্লাস প্রোভাইড করছে, এই প্রোভাইডের পিছনে ডক্টর প্লাস একজন যখন আসছেন যিনি রোগী রয়েছেন, যার মনে হচ্ছে আমার এজিং হচ্ছে, ডক্টর প্লাস সব ধরনের সহায়তা তাকে প্রদান করছেন, তাহলে সেক্ষেত্রে ডক্টর প্লাস কি কথা দিচ্ছে যারা আসছে তাদেরকে? আমরা আমাদের পেশেন্টের ক্ষেত্রে, অন্তত আমার ক্ষেত্রে আমি বলতে পারি, তাকে এটাই বলি, আমি আপনাকে একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন দেব যেটা এই ট্রিটমেন্টের মধ্যে আপনি অ্যাচিভ করবেন। আমি আপনাকে কোনো ম্যাজিক্যাল কথা বলবো না, আমি এক বুলেটে সমস্ত প্রবলেম আপনার শেষ করার কথা বলবো না, এটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন দেব। আপনি যতক্ষণ অবধি আমার কথা মতো চলবেন, জিনিসগুলো ফলো করবেন, রিয়েলিস্টিক এক্সপেকটেশনের মধ্যে নিজেকে রাখবেন, ততক্ষণ অবধি ইউ আর গোয়িং টু বি ভেরি স্যাটিসফাইড উইথ দ্য রেজাল্টস। বেশ, একদমই ডক্টরের কথা মতো ডক্টর প্লাসে আসলে আপনি একদমই স্যাটিসফাইড হবেন আপনার নিজের স্কিন নিয়ে, আর কনফিডেন্স 100% বাড়বে। ধন্যবাদ। নমস্কার।